আসসালামু আলাইকুম সবাইকে। লেটস সে একটা মা তার বাচ্চাকে নিয়ে আসছে, বলতেছে যে বাচ্চার গ্রোথ ঠিকভাবে হচ্ছে না। তারপর আরও বলতেছে যে বাচ্চার আইকিউ কম। তুমি খেয়াল করে দেখলা বাচ্চার ফেসটা একটু ইডিওটিক লুক আছে বাচ্চার ফেসে। অন দি আদার হ্যান্ড, মা ইনসমনিয়াতে ভোগেন। ওনার হার্ট রেট অনেক বেশি যখন উনি ঘুমে থাকেন। পাশাপাশি ডায়রিয়ার সমস্যাও দেখা যায়। এখন অন দি আদার হ্যান্ড, যে বাবা, তার আসার কথা ছিল কিন্তু বাবা আসতে পারেন নাই বিকজ উনি ঘুমাচ্ছেন। অ্যাপারেন্টলি ওনার ওভার স্লিপিংয়ের ইস্যুস আছে। অন দ্য কন্ট্রারি, ওনার হার্ট রেট কম এবং ওনার কনস্টিপেশনের কমপ্লেন্স আছে। তাহলে বাচ্চার প্রবলেম বলো আর তাদের মা বাবার প্রবলেম বলো, এই সবগুলোর প্রবলেম যে সিমটমগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলা একটা হরমোনের ডিসঅর্ডারকেই ইন্ডিকেট করে। আজকের ক্লাসের পরে আমরা এই সিমটমগুলো জানার পরে, এই হরমোনাল ডিসঅর্ডারের সিমটমগুলো জানার পরে আই গেস বুঝতে পারবো যে তাদের এক্স্যাক্টলি কোন ডিজিজটা হয়েছে, রাইট? তো চলো আজকে শুরু করা যাক। আজকে আমরা পড়ব হাইপারথাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজম জিনিসটা কি? হাইপারথাইরয়েডিজম হচ্ছে যখন T3 এবং T4 এর লেভেল বেড়ে যায়। হাইপোথাইরয়েডিজম হচ্ছে when T3 এবং T4 এর লেভেল কমে যায়। এটা হচ্ছে বেসিক আলোচনা। তাহলে আমাদের থাইরয়েড সিনথেসিসটাকে কন্ট্রোল কে করে বা কীভাবে হচ্ছে জিনিসটা, এটা আমাদের জানার জন্য রেগুলেশন নিয়ে আইডিয়া থাকাটা খুবই দরকার। রেগুলেশন আমরা পড়ে আসছি, তবে এই ক্লাসে আমি একটা রিক্যাপ করে দিতে চাচ্ছি। রেগুলেশন অফ থাইরয়েড সিনথেসিস বা থাইরয়েড হরমোন। আমাদের ব্রেনকে একটু জুম ইন করলে, এই পার্টটাকে আর একটু জুম ইন করলে আমরা পাচ্ছি হাইপোথ্যালামাস। এই পার্টটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। অন দি আদার হ্যান্ড, এটা হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড এবং হাইপোথ্যালামাস কানেক্টেড বাই হাইপোফেশিয়াল পোর্টাল সিস্টেম। এই হাইপোফেশিয়াল পোর্টাল সিস্টেমে কি হয়, তোমার হাইপোথ্যালামাস প্রডিউস করে TRH নামের হরমোন, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এটা এই ভেসেলগুলো দিয়ে ট্রাভেল করতে করতে অ্যান্টেরিয়র পিটুইটারিতে থাইরোট্রপস নামের কিছু সেলস থাকে। থাইরোট্রপস নামের কিছু সেল থাকে। এগুলোকে স্টিমুলেট করার পরে এই থাইরোট্রপস সেল থেকে বের হয় আমাদের কি, TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটা যদি আমাদের ব্লাড হয়ে থাকে এবং এটা আমাদের ভেরি ওন থাইরয়েড গ্ল্যান্ড, TSH ট্রাভেলস উইদিন দ্য ব্লাড, দেন এটা থাইরয়েডকে স্টিমুলেট করতেছে। কিসের জন্য স্টিমুলেট করতেছে? যেন ইভেনচুয়ালি এখান থেকে থাইরয়েড হরমোন সিনথেসিস হয়। তো চলো, থাইরয়েডের মধ্যে কি থাকে? অসংখ্য ফলিকলস থাকে। এই পুরাটা হচ্ছে একটা ফলিকলস এবং একটা ফলিকলে আছে ফলিকুলার সেল।
টিএসএইচ আসলো, এসে ফলিকুলার সেলকে স্টিমুলেট করার কারণে প্রডিউস করলো থাইরোগ্লোবিউলিন এবং ফাইনালি থাইরোগ্লোবিউলিন থেকে এই লুমেনে, ফলিকুলার সেলের লুমেনে প্রডিউস হবে কি থাইরয়েড হরমোন T3 এবং T4, থাইরয়েড হরমোন সিনথেসিস। তাহলে আমাদের কমন সেন্স কি বলে যে যদি আমাদের ব্লাডের মধ্যে কোনো কারণে থাইরয়েড হরমোন বাড়তে বা কমার চান্স থেকে থাকে, আইদার প্রবলেম এখানে হবে দ্য থাইরয়েড গ্ল্যান্ডে বা থাইরয়েড সেলে, অথবা আমাদের পিটুইটারিতে হবে, অথবা আমাদের রেয়ার কেসেসে হাইপোথ্যালামাসেও হতে পারে। এটা তো আমরা বুঝতে পারলাম, তাই না? তাহলে কি হইল? TRH, TSH, দেন কি হচ্ছে আমাদের T3, T4। এখন লেটসে আমাদের ব্লাডে T3, T4 এর লেভেল কমে গেছে। লেটসে T3, T4 এর লেভেল অনেক কমে যদি যায়, তাহলে ও নেগেটিভ ফিডব্যাক মেকানিজম এক্সার্ট করতে পারবে TSH এর উপরে অ্যান্ড TRH এর উপরে। এটা করলে কি হবে? নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের কারণে যেহেতু T3, T4 কমে গেছে, TSH এর সিক্রেশন এবং TRH এর সিক্রেশন বেড়ে যেতে পারে, which will lead on to কি higher amount of T3 and T4 synthesis, তাই না? তাহলে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা আমাদের এখানে কাজে লাগতেছে। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি কীভাবে রেগুলেট হয়। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে হাইপোথাইরয়েডিজম হতে পারে এবং হাইপারথাইরয়েডিজম হতে পারে। তাহলে থাইরয়েড ডিসঅর্ডার কোন দুই টাইপের হতে পারে? নাম্বার 1, হাইপারথাইরয়েডিজম অ্যান্ড হাইপোথাইরয়েডিজম। ওকে, তাহলে আমরা এখন দুইটা ডিসঅর্ডার নিয়ে আলোচনা করব। আর আমরা এটা বলে আসছি যে কীভাবে রেগুলেশন হয়। যদি আমরা এটা বুঝে থাকি তাহলে আমাদের নেক্সট পার্টটা খুব ইজি হয়ে যাবে। বিকজ হাইপারথাইরয়েডিজমকে যদি আমরা ভাগ করি, লেটস আমরা হাইপারথাইরয়েডিজম নিয়ে কথা বলবো। হাইপারথাইরয়েডিজম, রাইট? হাইপারথাইরয়েডিজম কয় প্রকার? টাইপস নিয়ে যদি আমরা বলি, হাইপারথাইরয়েডিজম হচ্ছে মূলত 1, 2, 3, 4। নাম্বার 1, প্রাইমারি hyperthyroidism. Secondary hyperthyroidism. Tertiary hyperthyroidism এবং last but not the least iatrogenic hyperthyroidism. ওকে, তাহলে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি নিয়ে আমাদের মেইন আলোচনা। তো লেটস সি প্রাইমারিটা কি, সেকেন্ডারিটা কি এবং টার্সিয়ারিটা কি। ওকে, তো প্রাইমারি হাইপারথাইরয়েডিজম ইজ দ্য কেস যখন আমাদের প্রবলেমটা থাইরয়েড গ্ল্যান্ডে দেখা যায়। তো একটু ব্যাক যাই, যদি আমাদের প্রবলেমটা থাইরয়েড গ্ল্যান্ডে হয়, হাইপারথাইরয়েডিজমে আমাদের মূলত কি T3 এবং T4 এর লেভেল বেড়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই
থাইরয়েডে এমন কোনো একটা সমস্যা হবে যেটার কারণে থাইরয়েড সেল থেকে বা ফলিকুলার সেলগুলো থেকে বেশি বেশি T3 and T4 সিনথেসিস হবে, রাইট? এমন কিছু একটা হতে হবে, প্রবলেমটা থাইরয়েডে হইতে হবে। তাহলে থাইরয়েড গ্ল্যান্ডে যদি প্রবলেম হয়, প্রবলেমটা কোথায় হবে? থাইরয়েডে হবে, রাইট? থাইরয়েডে যদি প্রবলেম হয় তাহলে এটা হবে। এখন প্রবলেম বলতে আমরা কী বোঝাচ্ছি? প্রবলেম বলতে আমরা বুঝেছি টিউমার, এমন টিউমার যেটা ফলিকুলার সেল বাড়ায় দিল, যেটা ফলিকুলার সেলের সিনথেসিস বাড়ায় দিল, যেই কারণে এক্সেসিভ অ্যামাউন্ট অফ T3 and T4 সিনথেসাইজ হবে। এবং এক্সেসিভ অ্যামাউন্ট অফ T3 and T4 সিনথেসাইজ হলেই আমরা কী পাবো? হাইপারথাইরয়েডিজম পাবো। T3 and T4 যদি বাড়ে তাহলে আমি একটু আগে এক্সপ্লেন করে আসছি, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম এক্সার্ট করবে, উইচ মিনস এটা আইদার TSH এর লেভেল কমাইতে পারে অথবা TRH এর লেভেল কমাইতে পারে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রাইমারি হাইপারথাইরয়েডিজম গেল। কিছু কিছু ডিজিজ আছে যেগুলো প্রাইমারি হাইপারথাইরয়েডিজম কজ করে, যেগুলো স্পেশাল ডিজিজ কিছু, এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এখন আমরা সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজমে চলে যাই। সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজমে প্রবলেমটা কোথায়? থাইরয়েড গ্ল্যান্ডের আমাদের রেগুলেটর কী ছিল? পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডে যদি কোনো প্রবলেম দেখা দেয় সেটা হচ্ছে সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম। তাহলে এটা কি প্রবলেমটা বলতে কি এবং কোথায়? প্রবলেম বলতে বোঝাচ্ছে যে টিউমার, যেটার কারণে বেশি বেশি TSH সিক্রেশন বাড়তেছে। অন দি আদার হ্যান্ড প্রবলেমটা কোথায়? অ্যান্টেরিয়র পিটুইটারিতে। বেশি বেশি TSH সিক্রেশন বাড়া মানে অবশ্যই থাইরয়েড গ্ল্যান্ডকে এটা বেশি বেশি স্টিমুলেট করবে। বেশি বেশি থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করলে বেশি বেশি T3, TR প্রডিউস হবে, রাইট? ওকে, এখন খালি কি টিউমার হলে কি খালি TSH বাড়লে কি খালি T3, T4 এর সিনথেসিস বাড়ে? এটার পাশাপাশি সাইজ অ্যান্ড সেল কোয়ান্টিটিও কিন্তু বাড়তে পারে। TSH এর কাজ এই তিনটা মিলাই, নাম্বার 1 সাইজ বাড়ানো, নাম্বার 2 সেল কোয়ান্টিটি বাড়ানো, নাম্বার 3 লাস্ট বাট নট দ্য লিস্ট T3 and T4 এর সিনথেসিস বাড়ানো। ক্লিয়ার? দেন উই গো টু টার্সিয়ারি, অ্যান্ড এটা বেশ রেয়ার, আমি নোট করে দিব যে এটা বেশ রেয়ার। প্রবলেমটা কোথায়? যারা চালাক তারা বুঝে গেছে এতক্ষণে, প্রবলেমটা হচ্ছে হাইপোথ্যালামাস। প্রবলেমটা কোথায়? হাইপোথ্যালামাসে, একদম রুটের প্রবলেমটা। তো প্রবলেমটা যদি হাইপোথ্যালামাসে হয়ে থাকে, তাহলে প্রবলেম বলতে আমরা কি বুঝতেছি এখানে? প্রবলেম বলতে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে যদি কোনো টিউমার হয়, এই সেম। বাট বিষয়টা হচ্ছে এইবার TRH কমে যাচ্ছে, তাহলে পাশাপাশি TSH কমে যাবে, তাই না? TSH কমে যাবে, উল্টা বলছি, মাই ব্যাড। TRH বেড়ে যাচ্ছে, TSH বেড়ে যাবে, এবং কি T3 এবং T4 এর লেভেল বেড়ে যাবে। এবং আমরা বুঝলাম যে প্রাইমারিতে T3, T4 বাড়তেছে, সেকেন্ডারিতে TSH এর কারণে বাড়তেছে, টার্সিয়ারিতে TRH এর কারণে TSH বাড়তেছে, TSH এর কারণে T3, T4 লেভেল বাড়তেছে। এই জন্য এটাকে টার্সিয়ারি বলা হচ্ছে। আই থিঙ্ক আই হ্যাভ মেড মাই পয়েন্ট ভেরি ক্লিয়ার। এবার প্রাইমারি হাইপারথাইরয়েডিজমের কিছু কিছু কজ আছে যেগুলা আমাদের পড়া উচিত, যেমন some diseases leading to primary hyperthyroidism। কোন কোন ডিজিজ হতে পারে এখানে? আমি জাস্ট নামগুলো লিখতেছি, সামনে আমি এক্সপ্লেন করব। নাম্বার 1, গ্রেভস ডিজিজ, সবচেয়ে ইম্পর্টেন্ট। নাম্বার 2, টক্সিক থাইরয়েড অ্যাডিনোমা।
which can be also termed as solitary nodular goiter এবং টক্সিক মাল্টি নডুলার গোইটার। ওকে, তাহলে গ্রেভস ডিজিজ জিনিসটা আসলে কি? গ্রেভস ডিজিজ জিনিসের কনসেপ্টটা খুবই সিম্পল। দ্য কনসেপ্ট ইজ, যদি কোনো অটো ইমিউন ডিসঅর্ডার, এটা যেটার কারণে অটো অ্যান্টিবডিজ ব্লাড স্ট্রিমে এসে যাচ্ছে। ব্লাড স্ট্রিমে আসার পরে এটা আমাদের থাইরয়েডে যাচ্ছে, এবং থাইরয়েডে নিশ্চয়ই এটা অ্যাক্ট করবে। এখন কীভাবে অ্যাক্ট করবে? বিষয়টা হচ্ছে, থাইরয়েডে ইউজুয়ালি কার অ্যাক্ট করার কথা? একটু আমরা আমাদের আগে পড়ায় ব্যাক যাই। টিএসএইচের ব্যাক করার কথা। এই অটো অ্যান্টিবডিগুলো কী করবে? অটো অ্যান্টিবডিগুলো কী করবে? খুবই ইন্টারেস্টিং একটা কাজ করবে। এটা হচ্ছে অ্যাক্টস অন TSH রিসেপ্টরস। TSH রিসেপ্টরের উপর কাজ করবে। TSH না, কিন্তু আসতেছে অটো অ্যান্টিবডিজ, বাট কাজ করতেছে রিসেপ্টরটার উপরে, এবং আরও স্ট্রঙ্গার। অ্যান্ড ফর দ্যাট রিজন, যেহেতু TSH রিসেপ্টরের উপর কাজ করতেছে, একটা বেসিক কনসেপ্ট আমরা কোনোদিনই ভুলতে পারবো না, সেটা হচ্ছে TSH-এর মেইন কাজ হচ্ছে 5টা আসলে, বাট বাকি 2টা আমাদের অত লাগবে না। নাম্বার 1, তোমার একটু বড় করে লিখি যেহেতু এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, TSH কি করে মূলত? নাম্বার 1, সাইজ বাড়াবে থাইরয়েডের। নাম্বার 2, সেল নাম্বার বাড়াবে থাইরয়েডের। নাম্বার 3, থাইরয়েডের সিনথেসিস বাড়াবে। নাম্বার 4, আয়োডিনেশন বাড়াবে, যেটার জন্য MIT মোনোআয়োডোথাইরোসিন অ্যান্ড ডায়োডোটাইরোসিন প্রডিউস হচ্ছিল। আয়োডিনেশন বাড়াবে, এবং থাইরোগ্লোবিউলিন প্রোটিওলাইসিস বাড়াবে, যেটার কারণে T3 and T4 আলাদা হইতে পারে, তাই না? এটার কারণে কিন্তু আলাদা হইতে পারে, সো এটা করাও ইম্পর্টেন্ট। তাহলে ব্লাডে রিলিজ হবে না। তাহলে TSH হচ্ছে এগুলো করে। তাহলে যদি TSH-এর জায়গায় এমন কেউ আসে যে TSH-এর কাজটা করে দিচ্ছে, সেটা অবশ্যই ভালো হবে না, এবং এই কারণে সেল এবং সাইজ নাম্বার বেড়ে যাবে, এবং একটু বেশি বাড়ার কারণে থাইরয়েডের সাইজ অনেক এনলার্জ করবে। থাইরয়েড এনলার্জ করবে। এই জন্য এই যে থাইরয়েডের এনলার্জমেন্ট হলো না, বিকজ TSH রিসেপ্টরের জন্য কাজ করতেছে। এই থাইরয়েডের এনলার্জমেন্টটাকেই বলে গয়টার, এবং এই ক্ষেত্রে এটার নাম হবে টক্সিক গয়টার, রাইট? এটার নাম হবে কি? টক্সিক গয়টার।
এরপর আমাদের নেক্সট আমরা কথা বলবো টক্সিক থাইরয়েড অ্যাডিনোমা নিয়ে। টক্সিক থাইরয়েড অ্যাডিনোমা টক্সিক থাইরয়েড অ্যাডিনোমা। টক্সিক থাইরয়েড অ্যাডিনোমার জিনিসটা কি? টক্সিক থাইরয়েড অ্যাডিনোমাতে কি হয়, যে কোনো একটা সেলে অ্যাডিনোমা of a single follicular cell. ওকে, তাহলে জাস্ট একটা সেলে যখন অ্যাডিনোমা দেখা যায় তখন একটা সেল থেকে T3 and T4 অনেক সিক্রেশন বাড়ায় দেয়, যেটার কারণে কি করে TSH আছে না, সে সিক্রেশন কমে যাচ্ছে, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। এই কারণে কি হয়, দেখো একটা সেল অনেক বড় হয়ে যাচ্ছিল, বাট অন্যগুলো তত বড় নাই, এগুলা কি হবে, হাইপোট্রফি হয়ে যাবে, এগুলার হাইপোট্রফি হয়ে যাবে। অন দি আদার হ্যান্ড যেটা বড় ছিল সেটা তো বড় আছেই, এটার অ্যাডিনোমা দেখা দিছে, এবং অন্যগুলো হাইপোট্রফি হয়ে যাবে। কেন? বিকজ TSH এর সিক্রেশন কমে যাচ্ছে। TSH সিক্রেশন কমে যাওয়ার কারণে সাইজ এবং প্রলিফারেশন হবে না, ওই কারণে তোমার কি হবে, হাইপোট্রফি দেখা দিবে, জাস্ট একটা সিঙ্গেল সেল বড় হতে থাকবে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট আমাদের টক্সিক মাল্টিনোডুলার গয়টার। টক্সিক মাল্টিনোডুলার গয়টার। ও আরেকটা জিনিস সেটা হচ্ছে কোথায়, ওকে, একটা সেল যেটা বড় হচ্ছে এই কন্ডিশনটাকে বলে সিঙ্গল নডুলার গয়টার। এরপরে আসো ওকে, টক্সিক মাল্টিনোডুলার গয়টার। টক্সিক মাল্টিনোডুলার গয়টার মেইনলি এটার মেইন কজ হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি। এখন তোমার মাথায় মনে হওয়ার কথা যে আচ্ছা, আয়োডিন যদি কম হয় তাহলে তো T3 T4 লেভেল কমার কথা, বাড়ার তো কোনো ওয়ে থাকার কথা না। ইয়েস, ইউজুয়াল সিনারিওজে T3 T4 লেভেল আসলেই কমে আয়োডিন ডেফিসিয়েন্সি, বাট ইন সাম কেসেস আয়োডিন ডেফিসিয়েন্সি হওয়ার জন্য শুরুতে T3 এবং T4 লেভেল কমে, কিন্তু TSH এর জন্য সিক্রেশন বাড়ে। এটার কারণে কি হয়, সাইজ এবং নাম্বার বাড়তেছে, কিসের, থাইরয়েড সেলগুলোর সাইজ এবং নাম্বার বাড়তেছে। এখন এইটা যখন হয়, এই কন্ডিশনটা কী, তাহলে এই কন্ডিশনটা হচ্ছে হাইপারপ্লেজিয়া হচ্ছে, আবার হাইপারট্রফিও হচ্ছে, রাইট? তাহলে হাইপারপ্লেজিয়া হচ্ছে, আবার হাইপারট্রফিও হচ্ছে। এখন আমরা কি জানি, আয়োডিনের কিন্তু ডেফিসিয়েন্সি আছে। আয়োডিনের ডেফিসিয়েন্সি থাকার কারণে কিছু সেল না, আয়োডিনের ডেফিসিয়েন্সি থাকার কারণে সাম সেলস আর লেস রেসপন্সিভ, but some cells are more. এখন যেগুলো মোর রেসপন্সিভ, হ্যাঁ, এরা তো ঠিকই TSH এর সিক্রেশনে আরও বড় হইতে থাকবে, তাই না? তাহলে এদের কি হবে, এই কারণে কি হবে, একটা আনইভেন গ্রোথ দেখা দিবে।
আনইভেন গ্রোথের কারণে কি হবে, তোমার যেই সেলগুলা লেটসে কয়েকটা সেল আস্তে আস্তে বড় হচ্ছে, এগুলো আরও বড় হতে থাকবে, আবার কয়েকটা ছোট, আবার কয়েকটা বড়। তো যেগুলো বড় হচ্ছে সেগুলা একটা স্ট্রাকচার ফর্ম করবে যেগুলোর নাম হচ্ছে নডিউল। একটু আগে আমরা পড়ে আসছি, নডিউল গোল গোল এরকম ফর্ম করবে ওরা, থাইরয়েডের বডিতে দেখা যাবে, নডিউল ফর্মেশন হবে। নডিউল ফর্মেশন কারা করবে? ছোটোগুলো কিন্তু করবে না, যেগুলা মোর রেসপন্সিভ, মোর এরা, রাইট? আচ্ছা, হ্যাঁ, নডিউল ফর্মেশন হইল এটা কি, এটা একটা সুন্দর ব্যালেন্স ক্রিয়েট করবে। কীরকম ব্যালেন্স? তোমার কিছু কিছু সেল তো কম রেসপন্সিভ, কিছু কিছু সেল মোর রেসপন্সিভ, এই জন্য এরা না একটা ব্যালেন্সের মতো ক্রিয়েট করবে যে হ্যাঁ আমি বেশি বেশি T3T4 বানাবো, তুমি কম বানাও, সমস্যা নাই, যার কারণে একটা ইউথাইরয়েড সিচুয়েশন থাকবে। বাট আমাদের কি দরকার? আমাদের হাইপার থাইরয়েড দরকার, ইউথাইরয়েড কন্ডিশন, আমাদের তো দরকার হাইপার থাইরয়েড। এবার দেখো হাইপার থাইরয়েডটা কখন হবে? এই জিনিসটা না টক্সিক না, যেই কন্ডিশন দেখতেছি আমরা নডুল ফর্মেশনের, এখানেও কিন্তু গয়টার ফর্মেশন হয়েছে, বিকজ কি সেল বড় হচ্ছে। বাট এই গয়টারটা নন টক্সিক একটা গয়টার, নন টক্সিক একটা গয়টার। এই নন টক্সিক গয়টারকে গয়টার মানে টক্সিক বানাইতে হলে, মানে আমরা তো বানাবো না, এটা হবে বডিতে, তো নন টক্সিক কন্ডিশনটা টক্সিক হয়ে যেতে পারে। কি টক্সিক হয়ে যেতে পারে? কেন হয়ে যেতে পারে? যে কোনো কারণে, জেনেটিক মিউটেশনের কারণে, যে কোনো কারণে জেনেটিক মিউটেশন। কোথায় জেনেটিক মিউটেশন? ইন ফলিকুলার সেল। ফলিকুলার সেলে যদি কোনো জেনেটিক মিউটেশন দেখা দেয়, এই কারণে টক্সিকটা নন টক্সিকটা টক্সিক হয়ে যাবে। এটা এফেক্ট করবে কাকে? এফেক্টস TSH রিসেপ্টর, এবং TSH রিসেপ্টর একবার যখন এটাকে এফেক্ট করে ফেলছো, এটার কারণে কি হয়? TSH রিসেপ্টরটা অলওয়েজ অন থাকবে, অলওয়েজ অন থাকবে। অলওয়েজ অন থাকার কারণে যেহেতু রিসেপ্টরে অ্যাক্ট করে ফেলছে, অলওয়েজ অন আছে, অলদো বডিতে আয়োডিন কম, অলদো বডিতে যথেষ্ট মানে প্রপার অ্যামাউন্ট অফ T3T4 আছে, স্টিল বডি T3T4 প্রডিউস করতে থাকবে, বিকজ রিসেপ্টর অ্যাক্টিভেট করে ফেলছে মিউটেশনগুলো। ক্লিয়ার? এবং এভাবে আমরা হাইপার থাইরয়েড সিচুয়েশন পাচ্ছি। আশা করি আমি বুঝাতে পারছি। এবার হাইপোথাইরয়েডিজম নিয়ে একটু কথা বলা যাক। হাইপোথাইরয়েডিজম, টাইপস অফ হাইপোথাইরয়েডিজম। কী কী টাইপস? হাইপারের মতো 4টা, বাট ছোট্ট ডিফারেন্স আছে। প্রথম 3টা সেম, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং কি পেরিফেরাল। আসো, যদি আমরা হাইপারের বিষয়টা বুঝে থাকি তাহলে একদম এখানে হুবহু সেম। এখানে প্রাইমারি কেন হবে? প্রবলেম দেখা দিবে তোমার থাইরয়েডে। প্রবলেম কোথায়? থাইরয়েডে। এবার এমন প্রবলেম হবে যেই কারণে কম সিচুয়েশন হবে T3 এবং T4 এর। গতবার দেখতেছিলাম যে প্রবলেমের কারণে বেশি হচ্ছিল, এবার প্রবলেমের কারণে কম হবে, যেহেতু হাইপো। তাহলে কেমন প্রবলেম? T3T4 কমে যাবে। কেন কমে যাবে? বিকজ সেলস ক্যান নট প্রডিউস T3T4, এই জন্য T3T4 এর লেভেল কমে যাচ্ছে, রাইট? যদি T3T4 এর লেভেল কমে যায় তাহলে আমার TSH এর লেভেল কি বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে, নেগেটিভ ফিডব্যাক, TRH এর লেভেল বাড়াবে। ওকে, এবার সেকেন্ডারি। এবার কি সেকেন্ডারি? আমি একটু এটা এখানে নিই। ওকে, সেকেন্ডারি বিষয়টা আগের মতোই। প্রবলেমটা কোথায় দেখবো? প্রবলেমটা হবে আমার অ্যান্টেরিয়র পিটুইটারিতে।
প্রবলেম যদি অ্যান্টেরিয়র পিটুইটারিতে হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এখানে প্রবলেমটা বলতে পিটুইটারি কিছু একটা হয়েছে। পিটুইটারিতে যখন ব্লাড লস হয়, লেটস সে আমার পিটুইটারিতে কী হয়েছে, ব্লাড লস হয়েছে। ব্লাড লস হওয়ার কারণে এটাতে পিটুইটারির একটা ডিস্ট্রাকশনের মতো দেখা দিছে, একটা নেক্রোসিস হয়েছে ব্লাড লসের কারণে। এই পুরা সিচুয়েশনটা কি করবে, অ্যান্টেরিয়র পিটুইটারির কি প্রোডাকশন কমাই দিবে, হরমোনের প্রোডাকশন কমাই দিবে। এই কারণে টিএসএইচের লেভেল কমে যায়। টিএসএইচের লেভেল কমে গেলে কি হবে, টি3-টি4 লেভেল বাড়বে না কমবে, অবশ্যই কমবে। এই যে পুরা মানে সিনড্রোমটা, এইটাকে বলে শাহিন সিনড্রোম। এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে শাহিনস সিনড্রোম। ওকে, এবার টার্সিয়ারিটা বেশ রেয়ার, ঠিক হাইপারের ক্ষেত্রে এটাই সত্যি ছিল। টার্সিয়ারিতে কি হয়, প্রবলেম কোথায়, হাইপোথ্যালামাসে। শেষ। এটুকু বুঝলে নিজে বুঝে ফেলার কথা কি হবে নেক্সট। টিআরএইচ কমবে, টিএসএইচ কমবে, টি3-টি4 কমবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে আমরা এই ক্ষেত্রে প্রাইমারির ক্ষেত্রে শুরুতেই টি3-টি4 কমে গেছিলো, সেকেন্ডারিতে টিএসএইচের কারণে কমে গেছিলো, এবং টার্সিয়ারিতে টিআরএইচের কারণে কমে গেছিলো। টিএসএইচের যে কমার যে সিনড্রোমটা, এটার নাম শাহিন সিনড্রোম। এবং একটা জিনিস বলা হয় নাই, মাল্টিনডুলার গয়টার, টক্সিক মাল্টিনডুলার গয়টারের আরেকটা নাম হচ্ছে প্লামার্স ডিজিজ। ওকে, ঠিক আছে। এবার দেখো পেরিফেরালটা কি। পেরিফেরালটা কিছুই না, আমাদের টিস্যুগুলা ইউটিলাইজ করতে পারে না থাইরয়েড হরমোনটাকে। প্রোডাকশন ঠিকই হচ্ছে, ইউটিলাইজ করতে পারে না। এই জন্য না থাইরয়েডের সিনথেসিস আস্তে আস্তে কমে যেতে থাকে, বিকজ সেটার দরকার পড়তেছে না। তাহলে টিস্যু রেজিস্ট্যান্ট টু হোয়াট, টু থাইরয়েড। আচ্ছা, তাহলে আমরা হাইপোথাইরয়েডিজম পেলাম। এখন প্রাইমারি হাইপোথাইরয়েডিজমেরও কিছু ডিটেলস আমরা পড়বো, ঠিক যেমন প্রাইমারি হাইপারেরটা পড়ছিলাম, বিকজ দিস ইজ দ্য মোস্ট কমন। প্রাইমারির বেলাতেও মানে হাইপারথাইরয়েডিজমের বেলাতেও প্রাইমারি কমন, হাইপোর বেলাতেও এটাই কমন। তাহলে ডিজিজেস লিডিং টু প্রাইমারি হাইপারথাইরয়েডিজম বা কন্ডিশনস বললে বেটার হয়, কন্ডিশনস লিডিং টু প্রাইমারি hyperthyroidism। দেখো কীরকম কন্ডিশন, দেখো নাম্বার 1, এক মিনিট, ওকে। নাম্বার 1, thyroiditis। Number 2, iodine deficiency. Number 3, lack of enzymes. থাইরয়েডাইটিস, এই ক্ষেত্রে যে থাইরয়েডাইটিস, এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে হাশিমোটোস থাইরয়েডাইটিস। তাহলে আমি ব্র্যাকেটে লিখব হাশিমোটোস থাইরয়েডাইটিস। হাশিমোটোস থাইরয়েডাইটিসে কি হয়, তোমার এটা একটা অটোইমিউন ডিসঅর্ডার বটে, অটোইমিউন ডিজিজ, বাট দ্য অনলি ডিফারেন্স ইজ এই ক্ষেত্রে পুরো সেলের ডিস্ট্রাকশন হয়ে যায়, ফলিকুলার সেল ডিস্ট্রাক্টেড হয়ে যায়, ফলিকুলার সেল ডিস্ট্রাকশন দেখা যায়। এই কারণে কি হয়, টি3-টি4 এর লেভেলটা কমে আসে। আচ্ছা, এটা কি ডেভেলপ কান্ট্রিজে কমন? ওয়েস্টে মূলত এটা কমন ইন ডেভেলপড নেশনস, ডেভেলপড কান্ট্রিজ। আর গ্রেভস ডিজিজ যেটা পড়লাম, গ্রেভস ডিজিজ হচ্ছে ফিমেলদের কমন।
ফিমেল ইস টু মেলের রেশিও করলে আমরা পাবো 9:1। ওকে, ভালো কথা। এবার আয়োডিন ডিফিসিয়েন্সির কারণে যেটা হয়, আমরা আয়োডিন যেহেতু কম, আয়োডিনেশন হচ্ছে না, আয়োডিনেশন না হলে কি আমাদের T3 T4 এর লেভেল কমে আসবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন যদি T3 T4 এর লেভেল কমে আসে তাহলে কিন্তু TSH এর সিক্রেশন বাড়বে, যেটার কারণে ইট মে কজ গয়টার, এবং এই গয়টারের নাম হবে এন্ডেমিক গয়টার। এই যে কারণ TSH কী করবে, সেল সাইজ এবং সংখ্যা বাড়ায় দিবে, হাইপারট্রফি এবং হাইপারপ্লেজিয়া করবে। এবং আয়োডিন ডিফিসিয়েন্সিটা কেন হয়, কতটুকু আয়োডিন দরকার আসলে আমাদের? খুবই কম, খুব যে বেশি তা না, মাত্র 1 মিলিগ্রাম পার উইক দরকার, অথবা 50 মিলিগ্রাম পার ইয়ার। খুবই অল্প, কিন্তু কিছু কিছু জায়গায় আনফর্চুনেটলি এটাও পাওয়া যায় না। এখন কিছু এনজাইমের ল্যাকিং থাকতে পারে, এর মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট এনজাইম যেটার কথা বলতেছি সেটা হচ্ছে TPO, থাইরয়েড পেরক্সিডেজ। তো এসব এনজাইম যদি না থাকে তাহলে ঠিকভাবে সিনথেসিস হবে না, উইচ উইল লিড টু হাইপোথাইরয়েডিজম। ওকে, তাহলে আমরা বুঝলাম। এবার আমরা একটা পেশেন্টকে কীভাবে দেখলে বুঝবো যে ওর হাইপারথাইরয়েডিজম না হাইপোথাইরয়েডিজম, তাই না? এটা তো বুঝতে হবে। চ্যাপ্টারের শুরুতে যেটা আমরা আজকে ক্লাসে যেটা নিয়ে কথা বলতেছিলাম, আমরা যে ক্লাসিক্যাল কিছু সিমটমস নিয়ে আসছে, একটা হরমোনাল ডিসঅর্ডারের কারণেই হয়েছে। এটা কোন হরমোন? থাইরয়েড হরমোন। তাহলে চলো হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজমের ক্লিনিক্যাল ফিচারগুলো আমরা একটু কম্পেয়ার করে পড়ি, যেন আমাদের পড়াটা ইজি হয়ে যায়, রাইট? তাহলে ক্লিনিক্যাল ফিচার্স of thyroid disorder. তাহলে হাইপোথাইরয়েডিজম অ্যান্ড হাইপারথাইরয়েডিজমের একটা কম্প্যারিজন আমরা এখন দেখব। লেটস সে এখানে আমরা দেই সিস্টেম অর অর্গান, এখানে আমরা দিই হাইপারথাইরয়েডিজম আর এখানে দিব হাইপোথাইরয়েডিজম। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে বড় করে একটা ওকে, দেখো, নাম্বার 1 আমরা যে সিস্টেমটা নিয়ে কথা বলবো সেই সিস্টেমটা হলো আমাদের CVS, রাইট? CVS। তাহলে অন CVS দিই জাস্ট। তাহলে হাইপারথাইরয়েডিজম কী করে এবং হাইপোথাইরয়েডিজম কী করে, এটা ভালো করে বোঝার জন্য আমরা একটু রিক্যাপ করি। কীরকম রিক্যাপ? থাইরয়েড কী করে? থাইরয়েড BMR বাড়ায়। থাইরয়েড আমাদের বডির অক্সিজেন কনজাম্পশন বাড়ায়। কীভাবে বাড়াচ্ছে? ATP ইউজ করে। ATP ইউজেজ বাড়ায়। ATP ইউজেজ বাড়ানোর জন্য কী কী লাগে বেশি? গ্লুকোজের কনজাম্পশন বাড়াচ্ছে, বা বেসিক্যালি গ্লুকোজ বাড়াইতে হবে। অন দি আদার হ্যান্ড, ওকে, এটুকু এনাফ। এগুলো মনে থাকলে আমরা সামনে এখন আগাতে পারবো ভেরি ইজিলি। এখন দেখো, আমাদের কি অক্সিজেন বেশি লাগবে, দেন অক্সিজেন বেশি লাগানোর জন্য হার্ট রেট বাড়ায় থাইরয়েড।
এটা আমরা পড়ে আসছি। এখন যদি বেশি হার্ট রেট বাড়ায় দেয় তাহলে তো সমস্যা। কেন সমস্যা? হার্ট রেট যদি বেশি বেড়ে যায় ওই কন্ডিশনকে বলে ট্যাকিকার্ডিয়া, অ্যান্ড ভাইস ভার্সা, হার্ট রেটকে কমাই দিবে হাইপোথাইরয়েডিজম, যেটাকে বলে ব্র্যাডিকার্ডিয়া। নেক্সট, আমাদের খালি হার্ট রেট না, ব্লাড প্রেশারও বেড়ে যায়। এক্ষেত্রে ব্লাড প্রেশার কমে যায়, কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়, কার্ডিয়াক আউটপুট কমে যায়। বিকজ আমাদের বডিতে এখন যেহেতু হাইপার থাইরয়েড সিচুয়েশন, বেশি বেশি অক্সিজেন লাগতেছে। বেশি বেশি অক্সিজেনের জন্য বেশি বেশি কার্ডিয়াক আউটপুট হচ্ছে, যেন অক্সিজেনটা ট্রান্সপোর্ট করতে পারে পেরিফেরাল টিস্যুতে। এরপর আসো অন জিআইটি, জিআইটিতে দেখো আমাদের কি গ্লুকোজ কনজাম্পশন বাড়াইতে হবে। গ্লুকোজ কনজাম্পশন বাড়ানোর জন্য গ্লুকোজ অ্যাবজর্পশনকে বাড়াইতে হবে, বেসিক্যালি ফ্যাটি অ্যাসিডেরও অ্যাবজর্পশনকে বাড়াইতে হবে। তো এগুলো করার জন্য না মোটিলিটিকে বাড়তে হবে। তো মোটিলিটি হাইপারথাইরয়েডিজম একটু বেশি বেড়ে যায়, মোটিলিটি বেশি বেড়ে যায়। অন দি আদার হ্যান্ড সিক্রেশন অফ গ্যাস্ট্রিক জুস এটাও হায়ার হয়ে যায়। এটার কারণে কি হয়? ডাইজেশন বা অ্যাবজর্পশনটা ঠিকভাবে হইতে পারে না, যেটার কারণে ডায়রিয়া দেখা দেয়। ওকে, অন দি আদার হ্যান্ড এই ক্ষেত্রে মোটিলিটি কমে যায়, বেশি কমে যাওয়াতে কনস্টিপেশন। এবার আসো লাংস। দেখো অক্সিজেন বেশি কনজিউম হবে যদি বেশি থাইরয়েড হরমোন থাকে। বেশি অক্সিজেন কনজিউম যদি হয় তাহলে কি রেসপিরেশন রেট বেড়ে যাবে, রেসপিরেশনের ডেপথ বেড়ে যাবে, আর এই ক্ষেত্রে কমে যাবে। আচ্ছা, তাহলে সিমটম আমরা আপাতত কোনটা পাইছি? নাম্বার 1 সিমটম হাইপার থাইরয়েডিজমের ট্যাকিকার্ডিয়া, এখানে ব্র্যাডিকার্ডিয়া। এইটার ক্ষেত্রে ছিল ডায়রিয়া, এখানে ছিল কনস্টিপেশন। এখানে ভেন্টিলেশন বেড়ে যাবে, রেসপিরেশন রেট বেড়ে যাবে, এখানে কমে যাবে। এগুলো কিন্তু একটা সিমটম। তাহলে এইখানে আমরা এটাও লিখতে পারি যে ক্লিনিক্যাল ফিচার্স অফ থাইরয়েড ডিসঅর্ডার। তো অথবা এটাকে এভাবে লেখা যায়, যেহেতু পরীক্ষায় আমাদের সিমটমটা বেশ ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল ফিচার বলো বা সিমটম বলো, বা সিমটমস পড়তেছি আমরা। তাহলে দেখো আমরা 3টা মেজর অর্গানের সিমটম পেয়ে গেছি। এবার আসো আমরা আরেকটু পড়ি। যেমন লেটস সে ওকে, এবার যে অর্গানটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের স্কিন। এখন দেখো বেসিকে ফেরত চলে যাও। স্কিনে কি মানে বডিতে কি বিএমআর বাড়তেছে। বিএমআর বাড়লে কি হিট জেনারেশন বেশি হবে, অক্সিজেন কনজাম্পশনটাও বেশি হবে। বাট হিট জেনারেশনের বিষয়টা স্কিনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, বিকজ হিট জেনারেশন বেশি হওয়ার কারণে, বিএমআর বেশি হওয়ার কারণে হিট জেনারেশন হচ্ছে। যেহেতু বেশি হিট জেনারেশন হচ্ছে, স্কিন থাকতেছে ওয়ার্ম, এবং স্কিন ওয়ার্ম হওয়ার কারণে হিটের প্রতি ইনটলারেন্স কাজ করতেছে। তার ইনটলারেন্স টু কি হিট। অন দি আদার হ্যান্ড এই কারণে কী হবে? সোয়েটিং হবে, এক্সেসিভ সোয়েটিং। অন দি আদার হ্যান্ড হিট কমে গেলে স্কিন হবে কোল্ড। স্কিন যদি কোল্ড হয়, জায়গা কম হয়ে গেছে, সমস্যা নেই। স্কিন যদি কোল্ড হয় তাহলে সাসেপ্টিবিলিটি টু কোল্ড বেড়ে যাবে।
ওকে, এবার আসো ভোকাল কর্ড। ভোকাল কর্ডে কি দেখা দিবে? এই ক্ষেত্রে কোনো ডিফারেন্স দেখা না দিলেও হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আমাদের হোল বডিতে প্রোটিওগ্লাইকানের অ্যাকুমুলেশন হয়, প্রোটিওগ্লাইকান অ্যাকুমুলেশন বেড়ে যায়। প্রোটিওগ্লাইকান অ্যাকুমুলেশনটা বাড়ার কারণে কোথায় কোথায় বাড়তে পারে? মেজর যেসব দুই জায়গা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে একটা ফেস, একটা হচ্ছে আমাদের ভোকাল কর্ড। ফেসে হলে আমাদের ফেসে সোয়েলিং হবে, যেটা ইডিমা। কারণ কি? ইন্টারস্টিশিয়াল স্পেসে ফ্লুইড জমতেছে, এই জন্য সোয়েলিংটা হচ্ছে ইডিমা। অ্যান্ড ভোকাল কর্ডে যখন হবে, ভোকাল কর্ডের বিষয়টা হচ্ছে ভোকাল কর্ডে যখন প্রোটিওগ্লাইকান অ্যাকুমুলেশন হবে, ভোকাল কর্ডের থিকেনিং দেখা যাবে, তাহলে ভোকাল কর্ডে কি থিকনেস বাড়বে, রাইট? ভোকাল কর্ডে কি বাড়তেছে? থিকনেস বাড়তেছে। থিকেনিং যখন দেখা যাবে তখন একটা ফ্রগ লাইক হাস্কি ভয়েস ক্রিয়েট করবে। এটা কি বলে? ফ্রগ লাইক হাস্কি ভয়েস, ভেরি ইম্পর্টেন্ট। ফ্রগ লাইক হাস্কি ভয়েস, এটা হচ্ছে একটা সিমটম। এই সিমটমটা বেশি ইম্পর্টেন্ট। এইবার আসো কোথায় গেলাম? ভোকাল কর্ড বলে ফেলছি। এরপর আমরা বলবো সেটা হচ্ছে হেয়ার। চুল কীরকম? যদি থাইরয়েড বেশি কাজ করে তাহলে প্রোটিন ক্যাটাবলিজম বেড়ে যাবে। প্রোটিন ক্যাটাবলিজম বাড়ার কারণে চুল ভালোভাবে কি প্রডিউস হতে পারবে না। তাহলে কি? প্রোটিন ক্যাটাবলিজম যেহেতু বেড়ে যাচ্ছে, এই জন্য হেয়ার কি থিন হবে এবং সিল্কি হবে, সিল্কি হেয়ার পাওয়া যাবে। অন দি আদার হ্যান্ড, এখানে প্রোটিন ক্যাটাবলিজমের বিষয় নাই, এখানে উল্টা কি হবে? হেয়ারটা থিক হেয়ার হবে, খুবই ড্রাই হেয়ার হবে, থিক হেয়ার, রাইট? ওকে, থিক হেয়ার। এবার আমরা নেক্সটটাতে যাই, সেটা হলো আমাদের মাসেলের বিষয়টা ইন্টারেস্টিং, বিকজ এই ক্ষেত্রেও মাসেলে ফেটিক দেখা দিবে এবং উইকনেস। অন দি আদার হ্যান্ড, হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রেও এই সেম জিনিসই দেখা দিবে। লাস্ট না, আরও দুইটা আছে। একটা হচ্ছে তোমার সিএনএসে আমরা বলছিলাম সিএনএস এবং গোন্যাড, এই দুই জায়গাতে না আমার কি কোনো মেটাবলিজম করতে পারে না থাইরয়েড। যদি মেটাবলিজম করতে না পারে তাহলে কি দেখা যায়? যখন বাচ্চাকালের টাইমে সিএনএসের ডেভেলপমেন্টে হেল্প করছিল, মেটাবলিজমে করে না, বাট সিএনএসের ডেভেলপমেন্টে বাচ্চাকাল যখন ছিল, কোন বাচ্চাকাল? তোমার ফিটাল লাইফ, পোস্টনেটাল লাইফ এবং চাইল্ডহুডে, এই টাইমে আইকিউ ডেভেলপমেন্ট বলো, সেরেব্রেশন বলো, এইসব কাজে সিএনএসের এসব কাজে অনেক দরকার আমাদের থাইরয়েড হরমোনকে। অ্যান্ড থাইরয়েড হরমোন যদি এই টাইমে বেশি কাজ করে ফেলে, বাচ্চাদের বেশি কাজ করে ফেলে, তখন অত সমস্যা না। কিন্তু অ্যাডাল্টদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টে হেল্প করতেছে না। আমি বলছিলাম আমার লাস্ট ক্লাসে, অ্যাডাল্টদের ক্ষেত্রে কি করতেছে? ওরা সাইন্যাপটিক অথবা যেটাকে নিউরো ট্রান্সমিটারের অ্যাক্টিভিটিতে না অল্টারেশন আনে, যেটার কারণে হাইপার অ্যাক্টিভ স্টেটে চলে যাওয়ার কারণে কি দেখা দেয়? যেমন অ্যাংজাইটি, নার্ভাসনেস, টক্স মোর, ফাইন ট্রেমার্স এবং কি তোমার একটা এক্সাইটমেন্টে থাকে, রাইট? তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা কি বলা যায় এটাকে বলা যায় স্টেট অফ এক্সাইটমেন্ট।
স্টেট অফ এক্সাইটমেন্ট, বা এটা না লিখলেও হয়, সমস্যা নেই, আগেরগুলা মেক সেন্স। ওকে, তাহলে এরপরে যদি সিএনএস অ্যাক্টিভিটিতে লো হয়ে যায়, সিএনএস অ্যাক্টিভিটি কমে যায় বিকজ অফ হাইপোথাইরয়েডিজম, তাহলে কি হয়? এই ক্ষেত্রে আমার পেশেন্ট ঘুমাইতে পারতেছিল না, এই ক্ষেত্রে হাইপারের ক্ষেত্রে ঘুমাইতে পারতেছিল না, উইচ ওয়াজ ইনসমনিয়া বিকজ ব্রেন অ্যাক্টিভ। এই ক্ষেত্রে হবে কি? ইনসমনিয়ার উল্টা কি? ইনসমনিয়ার উল্টা হচ্ছে তোমার ওভার স্লিপিং, ডিপ্রেশন and slow reflex. ওকে, তাহলে সিএনএসও বুঝলাম। এবং আরেকটা অর্গান যেটাতে আমার থাইরয়েড কোনো মেটাবলিক ক্যারেক্টারিস্টিক্স শো করে না, সেটা হচ্ছে গোনাডস। সেটা কি? গোনাডস, রাইট? তাহলে গোনাডস আসলে কি করে? থাইরয়েড গোনাডে কি করে? আমরা এটা জানি যে পারফেক্ট বা নর্মাল গোনাডাল ফাংশনের জন্য থাইরয়েডকে নর্মাল হইতে হয়, বাট যদি কম বেশি হয় তাহলে কি হয়? চলো আমরা দেখি। আমরা আগে দেখব মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে। আগে ছেলেদেরটা দেখি। মেলদের ক্ষেত্রে কি হয়? মেলদের ক্ষেত্রে যদি বেশি থাইরয়েড সিক্রেশন হয়, তখন ইনফার্টিলিটি দেখা যায়, এবং হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে দেখা যায় কি? লস অফ লিবিডো। ওকে, এবার ফিমেলদেরটা নিয়ে একটু আলোচনা করি। আসো, ফিমেলদের ক্ষেত্রে যদি বেশি সিক্রেশন অফ থাইরয়েড হরমোন হয়, হাইপারথাইরয়েডিজম যদি হয়, তখন দুইটা কন্ডিশন দেখা যায়। একটা হচ্ছে অলিগোমেনোরিয়া এবং অ্যামেনোরিয়া। এই জিনিসগুলো কি আসলে? অলিগোমেনোরিয়া হইতেছে ইনফ্রিকুয়েন্ট মেনস্ট্রুয়েশন। ওকে, ইনফ্রিকুয়েন্ট মেনস্ট্রুয়েশন, মেন্স। আর অ্যামেনোরিয়া হইতেছে তোমার অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন। অন দি আদার হ্যান্ড, যদি হাইপোথাইরয়েডিজম হয় তখন ফিমেলদের ক্ষেত্রে কি দেখা দিবে? মেনোরেজিয়া এবং কি? পলিমেনোরিয়া। এখন মেনোরেজিয়া কি? মেনোরেজিয়া হইতেছে তোমার হেভি or prolonged কি? menstrual period না তো ব্লিডিং আর কি। on the other hand polymenorrhea কি? অলিগোমেনোরিয়ার উল্টা, frequent mens। ঠিক আছে, এখন কিছু সিমটম আমরা বুঝলাম, অলিগোমেনোরিয়া, অ্যামেনোরিয়া, মেনোরেজিয়া, পলিমেনোরিয়া, তারপরে মেয়েদের ক্ষেত্রে ইনফার্টিলিটি, লস অফ লিবিডো, এগুলো আমরা পাবো। কিছু স্পেশাল সিমটম নিয়ে আমরা আলোচনা করব। যেমন লেটস সে ইন কেসেস অফ হাইপারথাইরয়েডিজম। দেখো, হাইপারথাইরয়েডিজমের বিষয়টা কি? আদার সিমটমস, এর মধ্যে সবচেয়ে ক্রুশাল যেটা আদার সিমটমস অফ কি? হাইপার দিয়ে আগে হাইপারথাইরয়েডিজমের আদার সিমটম কি? দেখো, ওইটা হচ্ছে এক্সোথ্যালমাস। এখন এক্সোথ্যালমাস জিনিসটা কি? এক্সোথ্যালমাস হইতেছে protrusion of eyeball, অ্যান্ড এটা কোন ডিজিজে মূলত হয়? এটা মূলত গ্রেভস ডিজিজে হয়। আমি তো প্রাইমারি হাইপারথাইরয়েডিজম বা ইন জেনারেল হাইপারথাইরয়েডিজমের অনেক কজই থাকতে পারে, সেকেন্ডারি প্রাইমারি অনেক কিছু থাকতে পারে, বাট গ্রেভ ডিজিজে
প্রট্রুশন অফ আইবল দেখা যায়। প্রট্রুশন আইবল জিনিসটা কি? প্রট্রুশন অফ আইবল হচ্ছে অনেকটা এরকম। ওকে, দেখো চোখগুলা বের হয়ে যায়, বাল্জ করে। চোখগুলা কি বের হয়ে যায়। আচ্ছা, এরপরে যেটা দেখা যায় চোখটা খুব বড় বড় দেখা যায়। প্রট্রুশন অফ আইবল মানে চোখ বের হয়ে যাচ্ছে, চোখ বের হয়ে যাচ্ছে। এটা কেন হয়? বিকজ নাম্বার 1, সোয়েলিং দেখা যায়। সোয়েলিং দেখা যায়। কীরকম সোয়েলিং দেখা যায়? তোমার এটা যদি অরবিট হয়ে থাকে, রেট্রো অরবিটাল রিজনের যে টিস্যুগুলো, এখানে সোয়েলিং দেখা যায়। অন দি আদার হ্যান্ড, তোমার যে এক্সট্রা অকুলার মাসলগুলো আছে, এখানে ডিজেনারেশন হয়। এই দুই কারণে কি হয়? চোখের আশেপাশটা ফুলে যায়, এই যেরকম ফুলে যায়, ফুলে যাচ্ছে এবং চোখটা সামনে বের হয়ে আসতেছে, রাইট? এবং আরেকটি ইম্পর্টেন্ট ফিচার যেটা নাম্বার 1 কি হয়? নাম্বার 1 হচ্ছে তোমার প্রট্রুশন আইবল তো লিখছি। আরেকটা সিমটম হচ্ছে তোমার এডেমেটাস সোয়েলিং কোথায়? অফ রেট্রো অরবিটাল টিস্যুস অ্যান্ড আরেকটা কি? এই মাসেলগুলো এক্সট্রা অকুলার মাসেলের ডিজেনারেশন। তাহলে ডিজেনারেটিভ চেঞ্জেস অফ কি? এক্সট্রা অকুলার মাসেলস। এখন বিষয়টা হলো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হয়, সেটা হচ্ছে ধরো তুমি পেশেন্টের সামনে একটা কলম রাখছো, কলমটা তুমি এমনি নামাচ্ছ, বলতেছো যে আপনি কলমটাকে ফলো করেন, চোখ দিয়ে ফলো করেন। তুমি দেখবে যে তার চোখের মনি নামতেছে, বাট তার আইলিডগুলো নামতেছে না। আইলিডগুলো তার জায়গাতে আছে, মানে একদম উঁচু হয়ে আছে, একদম উঁচু হয়ে থাকবে, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে রিট্রাকশন অফ আইলিড। ঠিক আছে? তাহলে এটা কি? আমরা এতক্ষণ কিন্তু হাইপারথাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজমের কিছু সিমটমগুলো কম্পেয়ার করে পড়ছি। এটা একটু স্পেশাল কিছু সিমটম। এগুলো হচ্ছে কি? এগুলো আই সিমটম। আমরা কি পড়লাম তাহলে? আই সিমটমস অফ গ্রেভস ডিজিজ। এখন অবশ্যই হাইপোরও কিছু স্পেশাল জিনিস থাকতে পারে না? আচ্ছা, হাইপোর বিষয়তে যেটা আমরা জানি সেটা হলো other symptoms of hypo. Other symptoms of হাইপোথাইরয়েডিজমে যেটা দেখতেছিলাম সেটা হলো, বাই দ্য ওয়ে, আমরা স্কিনের ক্ষেত্রে খালি কোল্ড না, এখানে আমরা কিছু বাদ দিছি। স্কিন কোল্ড না, স্কিন স্কেলি হবে, এটা বেশ ইম্পর্টেন্ট। স্কেলি স্কিন। আচ্ছা, তাহলে হাইপোথাইরয়েডিজমে দুইটা জিনিস যেটা হইতে পারে, ইট ক্যান কজ ব্যাগিনেস আন্ডার আই। ব্যাগিনেস আন্ডার আই এবং ফেসটা তোমার ফেসে সোয়েলিং হবে। সোয়েলিং অফ ফেস, কজ বাই কি? এডিমা। একটু যেটা বলতেছিলাম আমি, যে এডিমা ফর্ম করে। কি এডিমা? নন পিটিং এডিমা এবং নর্মাল এডিমার মধ্যে পার্থক্য কি? আসো,
পিটিং এডিমা হচ্ছে যখন তোমার ইন্টারস্টিশিয়াল স্পেসে ইন্টারস্টিশিয়াল স্পেসে ফ্লুইড জমে তো ঠিক আছে, এডিমা মানেই ফ্লুইড জমা, বাট ফ্লুইডটা তো অত প্রোটিন থাকবে না, প্রোটিনের লেভেল অত বেশি থাকবে না। বাট নন পিটিং এডিমাতে কি হবে, তোমার ইন্টারস্টিশিয়াল যে স্পেসটা এই স্পেসে অনেক গ্লাইকোজেমিনোগ্লাইকানস জমা হবে, যেমন হায়ালুরোনিক অ্যাসিড এবং কন্ড্রাইটিন সালফেট। এই কারণে কি হবে, এই কারণে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা লক্ষ্য করব, যদি আমরা পিটিং এডিমার কোনো পেশেন্টের এডিমাওয়ালা স্পটে কোনো প্রিক করি বা গুঁতা দিই, তুমি দেখবে জায়গাটা গর্ত হয়ে যাচ্ছে, আবার আগের জায়গায় একটু পরে ফিরে আসতেছে। বাট তুমি নন পিটিং এডিমার ক্ষেত্রে যেটা দেখবা, এটা এতটাই শক্ত হয়ে থাকবে, তুমি যদি প্রিক করো এটা দেবে যাবে না। ওকে, এটাই হইতেছে এটার ফিজিক্যাল ডিফারেন্স। আচ্ছা, তাহলে এটা ব্যাগিনেস করতে পারে, এটা তোমার এডিমাস করতে পারে। এডিমা করার কারণে মুখটা খুব মোটা লাগে, রাইট? এই সিচুয়েশনটাকে বলে মিক্সিডেমা। এই সিচুয়েশনটার নাম কি, এই রোগটার নাম কি? এই রোগটার নাম হচ্ছে মিক্সিডেমা। এখন মিক্সিডেমা রোগে আর কি দেখা দিবে? হাইপোথাইরয়েডিজমের আর যা ছিল কম বেশি মিক্সিডেমাতে সবই দেখা দিবে। এটা একটু ছোট করে দিলে মিক্সিডেমা, এটা হচ্ছে মিক্সিডেমা। এই যে এডিমা দেখা দিচ্ছে এখানে, পাফি ডাল ফেস, সব এডিমার কারণে। এবং হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কি দেখছিলাম, হেয়ারটা ড্রাই হয়ে যাবে, স্পার্স মানে কি অল্প রাইট? তো মোটামুটি সব সিমটম যেগুলো হাইপোথাইরয়েডিজমে দেখা যাবে, এগুলোও মিক্সিডেমাতে দেখা যাবে। এবং এটা কাদের হবে? এটা অবশ্যই অ্যাডাল্টদের হবে। Why am I emphasizing on adults? Because আসতেছি only adults, because congenital হাইপোথাইরয়েডিজম হইতে পারে, এবং কনজেনিটালি যখন বাচ্চাদের হাইপোথাইরয়েডিজম হবে সেটা হচ্ছে ক্রেটিনিজম। কনজেনিটাল, আচ্ছা এভাবে না, আমি আগে ক্রেটিনিজমটাই লিখি। দ্যাটস এ ক্রেটিনিজম জিনিসটা কি? ক্রেটিনিজম জিনিসটা হচ্ছে এক্সট্রিম hypothyroidism during fetal infancy and childhood, during fetal life, infancy and childhood। তাহলে কোন দুইটা কারণে এটা হইতে পারে? নাম্বার 1, এটা কনজেনিটাল হইতে পারে, যে থাইরয়েড নাই, কনজেনিটাল হইতে পারে। নাম্বার 2, সিভিয়ার আয়োডিন ডেফিসিয়েন্সিতেও এরকম হইতে পারে। ওকে, তাহলে ক্রেটিনিজমের বেলায় কিছু স্পেশাল সিমটম দেখা দিবে। এখন স্পেশাল সিমটমগুলো কি? তোমার নর্মাল হাইপোথাইরয়েডিজমের সিমটমগুলো তো থাকবে হয়তো, কিন্তু বাচ্চার ডেভেলপমেন্টে কিছু ডিলে দেখা দিবে। ওই ডিলেগুলো কি সেটা আমরা দেখব। তাহলে ক্রেটিনিজমের সিমটম কি? ফার্স্ট অফ অল কিছু ডিলে হবে। ক্রেটিনিজমের সিমটম হচ্ছে কিছু ডিলেই দেখা দিবে বাচ্চার ডেভেলপমেন্টের মাইলস্টোনের, বাচ্চার যে ডেভেলপমেন্টের মাইলস্টোনগুলো এখানে কিছু ডিলেই হবে। যেমন নাম্বার ওয়ান দিই আমি, ডিলেইড কি মাইলস্টোন ডেভেলপমেন্ট।
কেন বলতেছি এটা? বিকজ 3 মাসে বাচ্চা হোল্ডিং আপ দ্য হেড, এটা 3 মাসে হওয়ার কথা, বাট এটা হবে না। আমি এক্সপ্লেন করব কেন হচ্ছে না। সিটিং অ্যান্ড ডেন্টেশন এটা হওয়ার কথা 7 মাস, এর বেশি না। অ্যান্টেরিয়র ফন্টানেল, তোমার যে মাথার উপরে যে ফন্টানেল, সামনে পিছনে, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, তো এই ফন্টানেলের ক্লোজার হয়। তো ফন্টানেল কখন ক্লোজার হয়? 20 সপ্তাহের মধ্যে। তাহলে ক্লোজার অফ ফন্টানেল, কোন ফন্টানেল? অ্যান্টেরিয়র ফন্টানেল, anterior fontanelle. Okay, 20 weeks. এরপর sitting, walking and speech. and কি? স্পিচ। এটা হওয়ার কথা 12 থেকে 18 মাস, 12 থেকে 18 মান্থস। ঠিক আছে? আচ্ছা, এইবারে তোমার হাইপোথাইরয়েডিজম যেহেতু হচ্ছে, আর আমি আগে অনেকবার বলছি, সিএনএসে যে ডেভেলপমেন্টটা বাচ্চাকালে এটা করেই আমার থাইরয়েড। কারণ কি? থাইরয়েড এখানে কি করতেছে? থাইরয়েড এখানে আমাদের মাইলিনেশন করতেছে। থাইরয়েড আমাদের সাইন্যাপটিক যে তোমার ধরো সেরিব্রাল কর্টেক্স বলো, মাইলিনেশন বলো, তারপর লেটস সে সাইন্যাপটিক ডেভেলপমেন্ট বলো, তো এইসবে না ডেভেলপমেন্ট, এই সব কিছুতে যদি আমার থাইরয়েড স্টিমুলেশন দেয়, তাহলে কি আমাদের ইন জেনারেল বাচ্চাদের ব্রেইনের ডেভেলপমেন্ট থাইরয়েড একটা বড় রোল প্লে করতেছে। যেই কারণে থাইরয়েড হচ্ছে যদি কম হয় তাহলে ঠিকভাবে ডেভেলপ করবে না। অ্যান্ড এই কারণে তোমার সিটিং বলো, ওয়াকিং বলো, স্পিচ বলো, এসব কিছু বিষয়ে ওই বাচ্চাগুলো পিছিয়ে থাকে। তাহলে কি মেন্টাল রিটার্ডেশনও দেখা যায়। তাহলে এখান থেকে আমরা কী পেলাম? এটা আসলে ডিলেড মাইলস্টোন না, এটা একটা আলাদা সিমটম, যে মেন্টাল রিটার্ডেশন দেখা যাচ্ছে অথবা আইকিউ কম। ঠিক আছে? আচ্ছা, আর আমরা মাইলস্টোনের বিষয়টাতে আমরা এরপর ব্যাক করি। মাইলস্টোনের বিষয়টা আমরা কেন আমরা ব্রেনের কথাটা বললাম? বিকজ সিটিং, ওয়াকিং অ্যান্ড স্পিচ এটা সে রিলেটেড ছিল। এখন হোল্ডিং আপ দ্য হেডে কী লাগে? নেকের মাসেল লাগে, এটা স্ট্রেংথ লাগে, এবং ব্রেইন এবং মাসেলের একটা কোঅর্ডিনেশন লাগে। কিন্তু যেহেতু তোমার হাইপোথাইরয়েডিজমের কারণে সিএনএস ডেভেলপমেন্ট হয় নাই, তাহলে ব্রেইন মাসেলের কোঅর্ডিনেশনটা ঠিকভাবে হইতে পারে না। সেম গোজ ফর সিটিং। কিন্তু ডেন্টিশনের বিষয়টা কি? ডেন্টিশনের বিষয়টা আমি এক্সপ্লেন করতেছি। লেটস সে আমাদের ডেন্টিশনের জন্য কি ভালো অসিফিকেশন হইতে হবে, বোন অসিফিকেশন হইতে হবে। কিন্তু যদি আমার থাইরয়েডের অ্যামাউন্ট নর্মাল না থাকে, কম থাকে, তাহলে আমাদের বোন ঠিকভাবে ডিপোজিশন হবে না। কিন্তু অসিফিকেশনের একটা কি পার্ট হইতেছে, বোনটার জন্য ডিপোজিট হয়। বোনটা ডিপোজিশন না হলে তো অসিফিকেশন হবে না। এই জন্য হাইপোথাইরয়েডিজমে ডেন্টিশন হইতে লেট হয়, রাইট? আরেকটা বিষয়, ক্লোজার অফ অ্যান্টেরিয়র ফন্টানেল, এখানেও তোমার বোনের অসিফিকেশন হতে হবে এবং অসিফিকেশনের জন্য ডিপোজিশন হতে হবে। তাহলে এই দুইটা বিষয় যদি আমরা জানি, থাইরয়েড কী করে? বোন অসিফিকেশন হেল্প করে এবং কি সিএনএস ডেভেলপমেন্টের হেল্প করে। এই দুইটা জানলে আমরা ডিলেড মাইলস্টোন নিয়ে বুঝে যাচ্ছি। এবার আরও কিছু সিমটম আছে, যেমন মেন্টাল রিটার্ডেশন, আইকিউ কম, তারপর হচ্ছে
তারপর হচ্ছে ইডিওটিক লুক। ইডিওটিক লুক বলতে কি বোঝানো হয়েছে? ইডিওটিক লুক বলতে বোঝানো হচ্ছে ডিউ টু মিক্সিডেমাটা কী হয়েছিল, যে অনেকগুলা কি তোমার গ্লাইকোজামিনোগ্লাইকানস বা প্রোটিওগ্লাইকানস, সেটা হচ্ছে তোমার অ্যাজ এন ইডিমা জমে গেছিলো ফেসের মধ্যে। তাহলে ইডিমার কারণে একটা ইডিওটিক লুক হবে, স্টান্টেড গ্রোথ। থাইরয়েড কিন্তু তোমার গ্রোথ হরমোনের সাথে মিলে সিনার্জিস্টিক অ্যাক্টিভিটি প্লে করে, যেটার কারণে গ্রোথ হয়, তাহলে গ্রোথ স্টান্টেড হবে। এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার গ্রোথ যদি স্টান্টেড হয়, এর পাশাপাশি প্রট্রুশন অফ টাং অ্যান্ড ড্রিবলিং অফ সালাইভা। দেখো এটার বিষয়টা কি? নাম্বার 1, যখন ড্রিবলিং অফ স্যালাইভা হয়, মানে স্যালাইভা বেশি, হুইচ ইজ ম্যাক্রোগ্লসিয়া কিসের জন্য হচ্ছে? বিকজ তোমার মিউকোপলিস্যাকারাইডের বিল্ড আপ হচ্ছে মুখে, মিউকোপলিস্যাকারাইডের বিল্ড আপের কারণে এটা হচ্ছে, মিউকোপলিস্যাকারাইডের বিল্ড আপ হচ্ছে। অন দি আদার হ্যান্ড, যেহেতু তোমার কোথায় ছিলাম, ও হ্যাঁ, প্রট্রুশন অফ টাং এই জন্য হয় বিকজ মাসল টোন পুয়ার থাকে। এবার পট বেলিড অ্যাবডোমেন, এটা আরেকটা সিমটম। পট বেলিড অ্যাবডোমেনটা কি? আমি বলছিলাম যদি হাইপোথাইরয়েডিজম হয়ে থাকে তাহলে কনস্টিপেশন হওয়ার কারণে গ্যাস অ্যাকুমুলেশন দেখা দেয়। তাহলে বিষয়টা কি হয়? কনস্টিপেশন হচ্ছে মানে কি, হজম হচ্ছে না, গ্যাস অ্যাকুমুলেশন। কি গ্যাস? ইন্টেস্টাইনাল গ্যাস অ্যাকুমুলেশন হয়। এই ইন্টেস্টাইনাল গ্যাসের অ্যাকুমুলেশনের কারণে আমার পট বেলিড অ্যাবডোমেন, মানে মোটা বেলুনের মতো ফুলে থাকে, রাইট? ওকে, এরপরে যেটা আমি বলতে যাচ্ছি, আরও কিছু সিমটমস আছে, যেমন এটার সাথে রিলেটেড যে সিমটমটা, সেটা হচ্ছে কনস্টিপেশন। এটা একটা সিমটম, কনস্টিপেশন। তারপর ইনক্রিজ সাসেপ্টিবিলিটি টু কোল্ড, ইনক্রিজড susceptibility to cold. Okay, দেন ফাইনালি স্কিন কি ড্রাই হয়ে যায়, কুল হয়ে যায়। তাহলে এগুলা বুঝলাম। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলছিলাম সেটা হচ্ছে গ্রোথ কমে যায়। গ্রোথটা কি বলছিলাম? যে সিনার্জিস্টিক অ্যাক্টিভিটি মানে কি? গ্রোথ হরমোনের সাথে থাইরয়েড কাজ করে গ্রোথটা কি গ্রোথ দেয় আর কি বাচ্চাকে। এখন যদি বাচ্চার গ্রোথ না হয় থাইরয়েড হরমোনের ডেফিসিয়েন্সির কারণে, এটাকে বলে ক্রেটিনিজম, রাইট? কিন্তু যদি গ্রোথ হরমোন না থাকে তখন আমরা বলি ডোয়ার্ফিজম। ক্রেটিনিজম এবং ডোয়ার্ফিজম ভার্সেস কি ডোয়ার্ফিজম। ক্রেটিনিজম কখন হয়? যখন T3 T4 লেভেল কমে। ডোয়ার্ফিজম কখন হয়? যখন গ্রোথ হরমোনের লেভেল কমে। ক্রেটিনিজমের বেলায় IQ কম থাকে বাচ্চাদের, ডোয়ার্ফিজমের বেলায় এসব কিছু দেখা যায় না, রাইট? অন দি আদার হ্যান্ড গ্রোথটা না প্রপোর্শনেট হয় না, গ্রোথ প্রপোর্শন থাকে না। গ্রোথ দাঁড়া এইভাবে লিখি যে নো প্রপোর্শন ইন গ্রোথ এইখানে প্রপোর্শনালি দেখা যায়। ওকে, আর পাশাপাশি অনেকগুলো সিমটমই তো বললাম ক্রেটিনিজমের, বাট এগুলো সবচেয়ে মেজর। স্পেশালি আমার T3 T4 লেভেলেরটা, এটা তো অবশ্যই এটার কারণেই ক্রেটিনিজম হচ্ছে, এটা গ্রোথ হরমোন কমে যাওয়ার কারণে হচ্ছে। আর আরও ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে IQ বা মেন্টাল রিটার্ডেশন দেখা যায়, বিকজ থাইরয়েড হরমোন ব্রেইনের ডেভেলপমেন্টে হেল্প করে ফিটাল লাইফে। ওকে, আশা করি আমি বুঝাতে পারছি। এইবার যেটা আমি পড়াতে চাচ্ছি সেটা হলো ক্রেটিনিজম পড়ায় ফেলছি। কি বাকি আছে আমাদের? ক্রেটিনিজম পড়ায় ফেলছি,
আচ্ছা, আমাদের পড়া প্রায় শেষের দিকে। আমরা এখন লাস্ট যা পড়বো সেটা হলো গয়টার নিয়ে একটু কথাবার্তা বলবো। ক্রেটিনিজমের একটা ছবি দেওয়া ভালো, দেখি। এই যে ওকে, এবার আসো গয়টার জিনিসটা কি? enlargement of what? Of thyroid gland. enlargement of কি? thyroid gland. and enlargement of thyroid gland বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে থাইরয়েডের সেলগুলোর সাইজ বেড়ে যাবে বা প্রলিফারেট করবে। তাহলে লেটস সে এটা একটা গয়টারের এক্সাম্পল। গ্ল্যান্ড বড় হচ্ছে, তাই গলার সামনের পার্টটা বড় হয়ে যায়। এখন বিষয়টা হচ্ছে টাইপস কি টাইপস অফ গয়টার কি? টাইপস অফ গয়টার হলো, এটা মূলত 3 ধরনের বলা যেতে পারে বেসড অন দেয়ার অ্যাপিয়ারেন্স। 3 ধরনের টাইপ বেসড অন কি? অ্যাপিয়ারেন্স। কি টাইপ? নাম্বার 1, একটু গ্যাপ নিই আমি। টক্সিক গয়টার। নাম্বার 2, এন্ডেমিক গয়টার। নাম্বার 3, ইডিওপ্যাথিক গয়টার। টক্সিক গয়টারটা কি? আমরা একদম শুরুতে গ্রেভস ডিজিজ পড়ার টাইমে পড়ছিলাম যে ডিফিউজ টক্সিক গয়টার হয়, মাল্টি নডিউলার টক্সিক গয়টার হয়। তাহলে এগুলো কি আসলে? এগুলো 3টা টাইপ, অ্যান্ড সবগুলোই মূলত কজ বাই হাইপার থাইরয়েডিজম। কি আছে? কি টক্সিক গয়টার? তো টক্সিক গয়টার কি হইতে পারে? ডিফিউজ হইতে পারে, নডিউলার হইতে পারে। নডিউলারের মধ্যে 2টা পার্ট, একটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক করি, হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে মাল্টি নডিউলার। আর এন্ডেমিক গয়টার মূলত কি? এটা হচ্ছে আয়োডিনের ডেফিসিয়েন্সির জন্য হয়। আর ইডিওপ্যাথিক তো আমার কারণ জানি না। এখন গয়টার জিনিসটা, গয়টার can be seen in hypo, hyper and euthyroid condition. তাইলে in conditions like যেমন হাইপোথাইরয়েডিজম এবং ইউথাইরয়েড কন্ডিশনে গয়টার হতে পারে। এখন ইউথাইরয়েডের কীভাবে হবে? হাইপারের আমরা এক্সপ্লেনেশন তো পড়ে ফেলছি। ইউথাইরয়েডে কীভাবে হবে? লেটস সে তোমার বডিতে আয়োডিন ডেফিসিয়েন্সি আছে, অথবা তুমি গয়ট্রোজেনিক সাবস্টেন্স কনজিউম করছো, গয়ট্রোজেনিক সাবস্টেন্স কনজিউম করছো। এখন গয়ট্রোজেনিক সাবস্টেন্স জিনিসটা কি, বা এগুলার এক্সাম্পলই বা কি? গয়ট্রোজেনিক সাবস্টেন্স হচ্ছে মূলত তোমার গয়ট্রোজেনিক সাবস্টেন্স বা এজেন্টস কি আছে? লেটস সে তোমার কলিফ্লাওয়ার, ক্যাবেজ, টার্নিপ, এগুলো আছে গয়ট্রোজেনিক সাবস্টেন্স। এখন এগুলো বলতে কি বোঝানো হয়? এই সাবস্টেন্সগুলোর কাজ কি? এগুলা নর্মাল ইন্টারফিয়ার্স উইথ থাইরয়েড সিনথেসিস।
এখন তুমি যদি এরকম গয়ট্রোজেনিক এজেন্টস কনজিউম করো বা আয়োডিন ডেফিসিয়েন্সি থাকে, তোমার বডিতে কি শুরুতে T3 T4 লেভেল কমা শুরু করবে, তাই না? তো এটাকে মেনটেন করার জন্য, এটাকে ব্যালেন্স করার জন্য তোমার বডি কী করে, তোমার থাইরয়েড কী করে, এটা আস্তে আস্তে বড় হয়। থাইরয়েড গ্রোজ বিগার টু কম্পেনসেট, গ্রোজ বিগার টু কি কম্পেনসেট, টু কম্পেনসেট। এই কারণে কি হয়, একটু বড় হওয়ার কারণে হরমোন লেভেলগুলা নর্মাল হয়ে যায়, T3 T4 নর্মাল। বাট এই কারণে কী হলো, আমার গ্ল্যান্ড একটু বড় হয়ে গেল, যেই কারণে আমরা এটাকে গয়টার ডাকতেছি। আশা করি আমি বুঝাতে পারছি। এই ক্লাস ছিল আমাদের সিমটমস এবং বলতে গেলে ক্লিনিক্যাল কন্ডিশন যেগুলো হতে পারে। তাহলে আমরা শুরুতে যাদেরকে নিয়ে কথা বলতেছিলাম, বাচ্চাটার কন্ডিশন কিসের সাথে মিলতেছিল, ক্রিটিনিজমের সাথে মিলতেছিল। মার কন্ডিশন কিসের সাথে মিলতেছিল, মার কি ঘুমাইতো না, রাইট? মার প্রবলেম মিলতেছিল হচ্ছে কিসের সাথে, হাইপার থাইরয়েডিজমের সাথে সিমটম মিলতেছিল। এবং ফাইনালি বাবার হচ্ছে ঘুম হচ্ছিল না, ঘুম বেশি হচ্ছিল, এটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। মার পাশাপাশি আর কি ছিল, হার্ট রেটও বেশি ছিল, বাবার কি হার্ট রেট কম ছিল। ঠিক আছে, তাহলে আশা করি আমি বুঝাতে পারছি, আমি ক্লিয়ারলি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি। কোনো ভুল কিছু হয়ে থাকলে লেট মি নো ইন দ্য কমেন্টস, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।